এটা এখন অতীত যে 26,000 শিক্ষকের চাকরি আর নেই এবং এদের মধ্যে বেশিরভাগই যোগ্য শিক্ষক। হ্যাঁ, এটা এখন অতীত বলছি এই কারণেই যে গতকাল সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়ে গেছে সেই রায় বদল করার শক্তি কারোরই নেই। তবে হ্যাঁ, অনেক সময় পাওয়া গিয়েছিল, প্রচুর অপশান, প্রচুর সময় দেওয়া হয়েছিল, বছরের পর বছর। ইনফ্যাক্ট শুধু একটা কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেগ্রিগেশনটা করে দিন, কারণ এটা তারা পারবেন না এবং এটা সুপ্রিম কোর্টের কাজও নয়। সেগ্রিগেশন কিসের? যোগ্য এবং অযোগ্য শিক্ষকের সেগ্রিগেশন প্রসঙ্গান্তরে আসে যে এই অযোগ্য শিক্ষকের যে আছেন, অযোগ্য শিক্ষক যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এটা তো প্রমাণিত সত্য। এটা আমরা যখন দেখেছি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পরে রাজ্য সরকার কেসটাকে নিয়ে গিয়েছিল, সব জায়গাতেই এটাই মান্যতা পেয়েছে যে প্রচুর দুর্নীতি হয়েছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে এবং টাকা পয়সার লেনদেন ইত্যাদির গল্প পরিষ্কার করে হাইকোর্টের রায়েও যেমন লেখা ছিল, সুপ্রিম কোর্টের রায়েও সেটা পরিষ্কার যে এতটা দুর্নীতি হয়েছে, এটা রিপেয়ারের যোগ্য আর নেই ব্যাপারটা। তার জন্য প্যানেলটা তাদের বাতিল করতে হচ্ছে। এবং এই প্যানেল বাতিল নিয়ে অনেক অনেকের অনেক কথা, যে প্যানেল কেন বাতিল করা হবে। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি প্রচণ্ড রেগে গেছেন, তিনি প্রেস কনফারেন্স করে বলছেন প্যানেল বাতিল করা অন্যায় হয়েছে। উনি এটা বলছেন না যে উনি সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করছেন, সেটা উনি আগেই বলে নিয়েছেন যে উনি মান্যতা দিয়েই বলছেন, কিন্তু সেই মান্যতা দেওয়ার তো কোনো মানে নেই। আমরা দেখেছি প্রত্যেকে প্রেস কনফারেন্সটা, যে সেখানে এটা বলা হচ্ছে, পরিষ্কার করে এটা বলা হচ্ছে যে এই সিপিএম বিজেপি এরা করাচ্ছে এগুলো। তার মানে কি সুপ্রিম কোর্টের রায়ের পিছনে এদের হাত আছে, এটাই তো বলতে চেয়েছেন পরিষ্কার করে। উনি বলে দিয়েছেন, আমরা সবাই শুনেছি এবং সেই ভিডিও এখনও রাখা রয়েছে, পাবলিক ডোমেনে রয়েছে। তার মানেই তো এটা কন্টেম্পট অফ কোর্টের আন্ডারে পড়ছে, এটা পরিষ্কার কথা। যাই হোক, উনি সেটা জানেন কিনা আমি জানি না, কারণ প্রথমেই উনি কিন্তু বলে নিয়েছেন যে উনি কিন্তু এই লয়ের ব্যাপারটার সাথে খুব ভালো রকম যুক্ত। উনি সেভাবে কেস টেস লড়েননি ঠিকই, দুই একটা কেস লড়েছেন, কিন্তু উনি জানেন পুরো ব্যাপারটা যে কোনটা কন্টেম্পট অফ কোর্ট কোনটা নয়, সেটা তার মানে উনি বলছেন উনি জানেন এবং জেনে বুঝিয়ে এটা উনি করে থাকছেন, সেটা আলাদা কথা। রাজনীতির কথা উনি বলেছেন, সেখানে উনি বলে নিচ্ছেন রাজনীতির কথা বলবো বলে উনি কাউকে ডাঙ্গুলি বলছেন, তার নাম বিকৃত করে, তার টাইটেল বিকৃত করে, সেটা উনি করতে পারেন, কারণ ওনার হয়তো রাইট আছে, আমরা তো জানি না, হয়তো রাইট আছে এটা বলবার, তাই উনি বলছেন, সেটা আলাদা কথা। কিন্তু কোন প্রসঙ্গে কখন কোন কথা বলতে হয়, যাই হোক, সেটাও উনি ডিসাইড করেন। তো করেছেন যে এরকম একটা সেন্সিটিভ যখন ইস্যু নিয়ে কথা এবং ব্যাপারটা যে কোন সেন্সিটিভ পর্যায়ে চলে গেছে সবটা জানার পরেও তিনি সেখানে কাকে নোবেল দেওয়া উচিত, যার যার উপর রাগ আছে তাদের নাম করে করে উনি বলছেন। সেই মুহূর্তে যে ভাই বোনেদের চাকরি চলে গেছে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে কি বলা উচিত কি বলা না উচিত, তো হয়তো ওনারও মাথাটা ঠিক ছিল না, হতে পারে যে ওনার হয়তো একটু সেই মুহূর্তে উনি খুবই মানবিক কিনা, তো মানবিকতার খাতিরে ওনার আর কি উনি কী বলতে কি বলে ফেলেছেন, আমার এটা মনে হয়েছে। আপনারা নিশ্চয়ই এগ্রি করবেন আমার সঙ্গে, তো বলবেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই করেই জানাবেন, কারণ মানবিকতাই তো, মানবিকতার জন্য তো ঠিক 8 তারিখে, আগামী 8 তারিখে যে সুপার নিউমারারি যে শুনানি হিয়ারিংটা হবে, সুপার নিউমারারি বিষয়, ব্যাপারটা কি আমি একটু বুঝিয়ে বলবো। তার আগে বলে নিই যে 8 তারিখের ঠিক আগের দিন 7 তারিখে এই বোধহয় একটা কোনো স্টেডিয়ামে একটা সভার আয়োজন করা হয়েছে। কাদের নিয়ে সভা হবে? ডেফিনেটলি রাজ্যের প্রশাসনিক প্রধান থাকবেন এবং আরও অনেক হোমরা চোমরা মানুষ সেখানে থাকবেন হয়তো, এবং যাদের চাকরি চলে গিয়েছে সেই ভাই বোনরা, যোগ্য অযোগ্য সবাইকে আহ্বান জানানো হয়েছে সেখানে। আমি জানি না কারা সেখানে যাবেন বা সবাই যাবেন কি না, হয়তো বা যাবেন, তবে কারা যাবেন না সেটা বলে দেওয়া যেতে পারছে। আমি তো দেখে বুঝতে পারলাম যে যারা ভীষণ চিৎকার করে টিভির ক্যামেরার সামনে বলছেন যে সব বলে দেবো, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সব বলে দেবো, জানেন অনেকেই, তাই তো দেখছি ওপেন সিক্রেট। হ্যাঁ, এগুলো আগেও শোনা যেত, দেখেছি বিভিন্ন ভিডিওতে, যে তারা জানেন অনেকেই কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, এবং এরা যারা এখন চিৎকার করছেন, যারা প্রচণ্ড রেগে গিয়ে আর পারছেন না নিজেদের কন্ট্রোল করতে, ইমোশনের উপর আর কন্ট্রোল নেই, থাকার কথাও না, তারা কিন্তু এই যারা যোগ্য তাদের মধ্যেই অতি অবশ্যই পড়েন। আমরা দেখছি কেউ পিএইচডি করেছেন, কেউ গোল্ড মেডেলিস্ট, কেউ কেউ স্বামী স্ত্রী ভীষণ শিক্ষিত, প্রত্যেকে সায়েন্সের টিচার, কাঁদতে কাঁদতে তারা স্কুল থেকে বেরিয়ে গিয়েছেন, তারা জানছেন পরদিন থেকে তাদের চাকরি নেই, তারা কিন্তু যোগ্য। এই যোগ্য আর অযোগ্য সেগ্রিগেশন আরামসে করে দেওয়া যেত। তাহলে প্রশ্ন এখানে উঠবে যে কেন করা গেল না। তার আগে আমি বলে নেব যে এই 7 তারিখে যে সভাটা আয়োজন করা হয়েছে সেখানে কি বলা হবে, কি বলা হতে পারে, কি মনে হয় আপনাদের, কি মনে হয়? সেখানে এটাই বোঝানোর চেষ্টা হবে, বলা হয়েছে যে আমি মানবিক, আমি মানুষের সঙ্গে আছি, তোমরা বিপদে পড়ে মনে করো না কেউ তোমাদের সঙ্গে নেই, উনি আছেন, উনি তো মানবিক,
উনি আছেন, ওনার মন্ত্রিসভা আছে, আগে ওনারা এভাবেই ছিলেন বলেই তো এই যে সুপার নিউমারারি পোস্ট যেটা, এই জন্যই তো ক্রিয়েট করা হচ্ছিল, সেটা মন্ত্রিসভায় পাশ করানো হয়েছে, সেখানে সাইন আছে মন্ত্রীদের সবার, তাই তো হওয়া উচিত। তো কথাটা হচ্ছে এইটা নিয়ে এবার হিয়ারিংটা হবে, এটা কিন্তু একটা আলাদা কেস, এটা নিয়ে হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে। এটা নিয়ে কিন্তু মানে অলরেডি হাইকোর্ট থেকে বেরিয়ে গিয়েছে, হাইকোর্টের যে যা রায় দেওয়া হয়েছিল সেটার এগেনস্টে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, এবং এটা করেই কি হয়েছে, মানে নিজের জালে নিজে জড়িয়ে যাওয়া হয়েছে। যদি হাইকোর্ট যখন সেগ্রিগেট করা হয়েছিল, হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চে যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ছিলেন তার সামনে উনি বলছেন সেগ্রিগেট করা হয়েছিল, তাহলে সেখানে মেনে নিলেন না, উনি সেগ্রিগেট করে দিয়েছিলেন যে এরা অযোগ্য এরা যোগ্য, সেটা মেনে নেওয়া হলো না, সেই রায়কে চ্যালেঞ্জ করা হলো, চ্যালেঞ্জ করে প্রথমে ডিভিশন বেঞ্চে যাওয়া হলো, কিন্তু সেখানে আরও কড়াকড়ি হয়ে গেল বিষয়টা। দেবাংশু বসাক, যেখানে বিচারপতি দেবাংশু বসাকের যে বেঞ্চ, সেখানে আরও কড়াকড়ি রায় বেরোলো, তো তারও এগেনস্টে যাওয়া হলো সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে কী হলো, যতদিন পারা গেল ডিলে করা হলো, ঠিক আছে, তারপরে যেটা হলো এখন যেটা দেখা যাচ্ছে যে সেখানে এবার মুখোমুখি হতে হবে, যে বিচারপতির সামনে, সেখানে চিফ জাস্টিসের সামনে বলতে হবে যে এই যে মন্ত্রিসভাতে এটা সুপার নিউমারারি যে পোস্টগুলো, সেগুলো কি, সেগুলো হচ্ছে যে অতিরিক্ত কিছু পোস্ট সৃষ্টি করা হলো, কিন্তু তার রিজন জানাতে হবে। এখন জানা যাচ্ছে রিজন জানাতে হবে যে কেন করা হয়েছিল, আমরা যারা বুঝি জিনিসটা তারা বুঝেছি যে কেন করা হয়েছিল। এই যে সেগ্রিগেট করে দেওয়া হয়েছিল হাইকোর্টে বিচারপতি গাঙ্গুলি যে সকলের সামনে উনি করে দিয়েছিলেন, লিস্ট একটা বানানো হয়েছিল, সেখানে উনি বলছেন 6-7 হাজার লোকের নাম ছিল, মানে যারা বেআইনিভাবে ইল্লিগালি যারা চাকরি পেয়েছে, সেটা টাকা দিয়ে হোক ঘুষ দিয়ে হোক যে করেই হোক, তো তাদের নামটা যখন আলাদা লিস্ট করা হলো, সেটা যদি মেনে নেওয়া হতো তাহলে আজকেই যোগ্য অযোগ্যর আর প্রশ্নে উঠতো না, যারা যোগ্য তারা কিন্তু অটোমেটিক্যালি টিকে যেতেন, তাদের চাকরিটা থেকে যেত, আজকে 26,000-এর চাকরি বাতিল হতো না। এই যে মানে খারাপ যে এখন জিনিসটা তৈরি হলো, যে একটা সাংঘাতিক একটা বাজে অবস্থা তৈরি হয়েছে, যে হাহাকার পড়ে গিয়েছে এত লোকের চাকরি একসঙ্গে চলে যাওয়াতে, তার দায় কিন্তু ঠেলে দিচ্ছেন উনি, আমাদের যে মানে মাননীয়া, তিনি ঠেলে দিচ্ছেন কিন্তু যে দুটো পার্টির কোর্টে, দুটো পলিটিক্যাল পার্টির নাম বলছেন উনি, ঠিক আছে, উনি সিপিএম বিজেপি বলে নাম বলছেন, যে এরা দায়ী, কে দায় নেবে, কারুর যদি কেউ এখন কিছু করে ফেলে, খারাপ কিছু করে ফেলে, কে দায় নেবে, সত্যি তো কে দায় নেবে। এবার আসি সেই প্রসঙ্গটায় যে দায়টা কার নেওয়া উচিত, বলুন তো, টাকা কারা নিয়েছে, চাকরি বিক্রি কারা করেছে, সবাই জানে কারা করেছে, দায়টা তো তাদেরই নেওয়া উচিত কিন্তু না। উনি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে এসএসসি একটি অটোনোমাস বডি, আর রাজ্য সরকার কিন্তু আলাদা, এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, তো সেই অটোনোমাস বডি তারা কি করেছে না করেছে তার দায় তাদের। আবার উনি মানে একসঙ্গে এটাও বলছেন যে 3 মাস সুপ্রিম কোর্ট যেমন টাইম দিয়েছে, তার মধ্যেই আবার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, যেটা সত্যি টাফ ঘটনা, এবং আজকে এসএসসি চেয়ারম্যান জানাচ্ছেন যে সম্ভব না, ক্যাজুয়ালি কুললি উনি বলছেন, খুব ক্যাজুয়ালি উনি বলে দিলেন সম্ভব না, এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব, তার মানে এসএসসি যে নেবে পরীক্ষাটা সে বলছে সম্ভব না। উনি কিন্তু কালকে বলে দিয়েছেন যে হ্যাঁ আমরা সব শেষ করে দেবো 3 মাসের মধ্যে নিয়ে। কীভাবে মানে ব্যাপারগুলো কি এত ইজি যে কেউ হ্যাঁ বলছেন কেউ না বলছেন, উনি বলছেন অটোনোমাস বডি, স্বাভাবিক, তাহলে অটোনোমাস বডি হলে সেই সিদ্ধান্ত নেবে, অবশ্য সিদ্ধান্তটা তো কোর্টকে অমান্য করে নেওয়া যাবে না, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আবার কি হবে, কি তাড়াহুড়ো শুধু নয়, আবারও কি সেই জিনিসই রিপিট হবে, আমরা কেউ জানি না জিনিসগুলো কি হবে, অথচ বলটা কোর্টে ঠেলে দেওয়া হচ্ছে অন্য, যে দায় কার দায়, কে দায়ী এজন্য, কেন যাওয়া হয়েছিল, এটা নিয়ে কোর্টে কেসই কেন করা হয়েছিল, ব্যাপারটা তো তাই বলা হচ্ছে। সুপ্রিম কোর্টে কে গেছিলো, অন্য কেউ তো যায়নি, হাইকোর্টের রায় তো হয়ে গেছিলো যে সেগ্রিগেট করে দেওয়া হলো, এরা এদের চাকরি ইল্লিগাল, বিচারপতি গাঙ্গুলি তখন সেই সময় উনি ছিলেন বিচারপতি, উনি করে দিলেন যে এরা ইল্লিগাল, এদের বাদ দিয়ে দেওয়া হোক, বাকিরা যেমন চাকরি করছে করুক, কিন্তু না, সেটাকে চ্যালেঞ্জ করা হলো, খুব কনফিডেন্ট ছিলেন নিশ্চয়ই যে আমি ঠিকই জিতে আসবো, এবং সেরকম কনফিডেন্স দেওয়া হয়েছিল বাকিদের, মানে ইল্লিগাল। এবার এদের চাকরি বাঁচানোর জন্য এই যে সেগ্রিগেট করার পরে যে ইল্লিগালদের লিস্ট হলো, সেটা বাঁচানোর জন্যই তো যাওয়াটা হলো, তাই না, নাহলে কেন যাওয়া হলো, যোগ্যরা তো বাছাই হয়েই গেল, যাওয়াটা হলো কেন, যাওয়াটা এই জন্যই হলো যে এদের বাঁচাতে হবে, আর তার জন্য কি করা হলো, উইদাউট এনি রিজন সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হলো, এবং সেটা কোথায়, সেটা পাশ করিয়ে নেওয়া হলো মন্ত্রিসভায় সবাই সেখানে রয়েছেন, তার মধ্যে জড়িয়ে রয়েছেন, উনি একা নেই। এইবার যেটা প্রশ্ন, এখন 8 তারিখে যে হিয়ারিংটা আছে সুপ্রিম কোর্টে, সেটা কিসের হিয়ারিং, এই সুপার নিউমারারি পোস্ট সম্পর্কে ডিটেলে কথা হবে, কী কথা হবে, যে খেলা হবে বোধহয়,
খেলা হবে, এটা আজকাল আর শোনা যায় না, তাই না? খেলা হবে। কি খেলাটা হবে? জিজ্ঞাসা করা হবে যে এটা কেন করা হয়েছিল, তার প্রকৃত যে মানে রিজন বলতে হবে, কারণটা বলতে হবে, প্রকৃত কারণটা কী, এবং সেই কারণটা কিন্তু কোর্টে গ্রাহ্য হতে হবে। যা হোক, তাও কিছু বলে দিলাম তাহলে তো হবে না, তাই না? এইগুলো হচ্ছে ব্যাপার। এরকম আরও আছে যে এই হাইকোর্টের যে ফাইনাল রায়, ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিলেন, সেখানে পরিষ্কার করে এই সুপার নিউমারারি পোস্ট সম্পর্কে বলা আছে যে রীতিমতো মানে সিবিআই তদন্তের নির্দেশ তো আগেই হয়েছিল, যেটা বিচারপতি গাঙ্গুলি করেছিলেন, এবং ডিভিশন বেঞ্চ কিন্তু সেটা বজায় রেখেছিলেন। দেবাংশু বসাকের যে বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, সেটাই কিন্তু বজায় শুধু রেখেছিলেন তাই নয়, এটা পরিষ্কার করে সেখানে বলা রয়েছে যে যারা জড়িয়ে আছেন, হু এভার ইজ ইনভলভড এই বিষয়টার সঙ্গে, যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা, এটা কেন হয়েছিল, এই বিষয়টার সাথে যারা যারা জড়িয়ে আছেন প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি দরকার হলে কাস্টোডিয়াল এদের মানে ইন্টারোগেশন করা উচিত, এবং সেটা কে করবে? সিবিআই, ডেফিনেটলি সিবিআই করবে। এবার সিবিআই যে অন্যান্য কেসগুলো করছে, অভয়ার ইত্যাদি আমরা দেখেছি মাসের পর মাস স্থগিত হয়েছিল, তার জন্য লোকের ভরসা অনেকটা উঠে গেছে। তো সিবিআইয়ের সামনে আমি বলবো এটা বড় একটা চ্যালেঞ্জ, তারা কিন্তু নিজেদের ফার্দার প্রুভ করতেই পারে এই বিষয়টা খুব সুন্দর করে তদন্ত করে। তো তারা এতদিন কি তদন্ত করেছে জানি না, তাদেরকেও নিশ্চয়ই জবাবদিহি করতে হবে সুপ্রিম কোর্টে। তো দেখা যাক যে এবার এই বিষয়টা নিয়ে তারা কি করে, কারণ পরিষ্কার করে হাইকোর্টের ফাইনাল যে ভার্ডিক্ট তাতে বলা হয়েছিল যে ইন্ডিভিজুয়ালি কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা যেতে পারে, করা হোক, যাতে এটা জানার জন্য যে কেন এটা করা হয়েছিল। করার তো কোনো প্রয়োজন ছিল না, এটা কেন, কাদের জন্য, কাদের স্বার্থে, এইবার তাহলে কি মনে হয় কাদের স্বার্থে? এবং এই যে সেগ্রিগেশন লিস্ট বারবার বছরের পর বছর মামলা চলেছে সুপ্রিম কোর্টে, সেখানে বারবার স্টে অর্ডার এসছে, তো সেগ্রিগেশন লিস্ট সেখানে জমা দিতে বলা হয়েছে, কিন্তু জমা দেয়নি, এসএসসিকেই বলা হয়েছে, কারণ মামলাটা এসএসসির সঙ্গে হচ্ছিল, এসএসসিকে বলা হয়েছে দিতে, কিন্তু সে দিতে পারেনি। কেন দিতে পারেনি? আগেই তো হাইকোর্টে হয়ে গেছিলো লিস্ট, কিন্তু দেওয়া যায়নি, কারণ দিলে তো ওই যে ধরা পড়বে কারা ঘুষ দিয়েছে, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই ইলিগাল চাকরিগুলো তারা কাকে ঘুষ দিয়েছে, কান টানলে মাথা আসবে, সব একে একে সামনে চলে আসবে। এটাই হয়তো কারণ, কে বলতে পারে, সব কিছু জানা যাবে, আপনারা অপেক্ষা করুন, সব কিছু জানা যাবে। তো এই জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে 8 তারিখে কী হয়। তার আগে 7 তারিখে হবে মানবিকতার জয়গান, সেখানে নিশ্চয়ই অনেক লোক যাবেন, আশা করি তারা শুনবেন, আবার মানবিকতার জন্য কি কি ভাবনা চিন্তা করা হচ্ছে, নিশ্চয়ই অনেক কিছু ভেবে রাখা হয়েছে, সেগুলো বলা হবে। দেখা যাক সেগুলো কতটা স্বার্থ উদ্ধার করতে পারে। যোগ্যরা যাবেন কিনা জানি না, অযোগ্যরা ডেফিনেটলি যাবেন বলে আমি বিশ্বাস করি। তো যোগ্যরা কী করবেন সেটা একটা বড় প্রশ্ন। যোগ্যরা কিন্তু ছাড়বেন না এই অর্থে যে তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের উপর তাদের ভরসা আছে, তারা বুঝতে পারছেন যে তারা কোন গাড্ডায় পড়ে গেছেন, তাদেরকে যে ফাঁদে ফেলা হয়েছে। তারা ছিলেন আসলে মোহরা, আমার যেটা নিজস্ব ওপিনিয়ন আমি বলবো, তারা ছিলেন মোহরা। ভাবা হয়েছিল, এই জন্যই চ্যালেঞ্জটা করা হয়েছিল সব কিছু বোঝা সত্ত্বেও, যে এদের সামনে রেখে, যেহেতু যোগ্যরা অযোগ্যদের সঙ্গে মিশে আছেন, বা উল্টোটা অযোগ্যরা যোগ্যদের সঙ্গে মিশে আছেন, সেক্ষেত্রে মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট মানে যোগ্যদেরকে বঞ্চিত করতে পারবে না প্যানেল বাতিল করে, এইটা হয়তো ধরেই নেওয়া হয়েছিল। মানে কি বলবো, ওভার কনফিডেন্স কাজ করেছিল এক্ষেত্রে, মানে 2-2 4ই হবে, অন্য কিছুই হবে না, প্যানেল বাতিল হবে না, এটা নিজেদেরও মনকে বুঝ দেওয়া হয়েছিল এবং মানুষকে বোঝানোও হয়েছিল। হয়তো মানুষ বুঝেও ছিল, আমি জানি না কারা বুঝেছিলেন, মানে ম্যাক্সিমাম লোকের কিন্তু বিশ্বাস ছিল প্যানেল তো বাতিল হবে না, কিন্তু তাহলে কি হবে এটা তারা ভাবতে পারেননি, ভেবেছিলেন রয়ে যাবে। তার মানে কি, যারা অযোগ্য তারা চাকরি করতে থাকবে, ঠিক যেটা উনি বলেছিলেন একটা টাইমে, এরা তো 5 বছর ধরে চাকরি করছে কি 9 বছর ধরে চাকরি করছে, ওরা কি তাহলে চাকরি করবে না? ওদের তাহলে কী হবে, ওদের ফ্যামিলিগুলোর কী হবে? রাস্তায় যারা বছরের পর বছর বসে আছে তাদের ফ্যামিলিগুলোর কী হচ্ছে, এদের চোখের জলে কী হবে ভাবা হচ্ছে, তাহলে যারা রাস্তায় বসে আছে তাদের চোখের জলে কী হবে, এটা কোনোদিন ভাবা হয়নি। যাদের প্রাইভেট চাকরি যারা করেন প্রাইভেট ফার্মে, তাদের প্রতি বছর চাকরি চলে যায়, তারা প্রতি মুহূর্তে যে কোনো বয়সে তারা কিন্তু এই সামনাগুলো করেন, এই ফেস করেন, যে তাদের হুট করে চাকরি চলে যায় এক কলমের খোঁচায়, তারা ফার্দার চাকরি খুঁজতে হয়, তাদেরও পরিবার আছে, তাদেরও সন্তান আছে, তাদের কথা কেউ ভাবে না, কারণ তারা প্রাইভেট চাকরি করেন। কিন্তু এই যে সরকারি, এক্ষেত্রে যে যোগ্য অযোগ্যকে মিশিয়ে দেওয়ার ফলে যোগ্যরা আজকে তাদের চাকরি হারালেন, এর দায় কে নেবে? এর দায় কার? এর দায় কি যারা মামলা করেছিলেন তাদের, না যারা এটাকে এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গেছেন, অযোগ্যদেরকে যোগ্যদের সাথে মিশিয়ে জবরদস্তি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সোজা কথা অচল পয়সা বাজারে সচল পয়সার সঙ্গে চালানোর চেষ্টা করেছেন তারা। আমি অবাক হয়ে গেলাম যে যখন উনি প্রেস কনফারেন্স করছেন, একজন সাংবাদিক, একজনের সাহস হলো না জিজ্ঞেস করবে যে এই যে বাজার থেকে টাকা তো তোলা হয়েছে, কারণ হিউজ করাপশনের কথা বলা হয়েছে হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায়,
তো সেটা কেউ জিজ্ঞাসা করার সাহস হলো না যে এই টাকাটা কোথায়, টাকাটা কার কাছে, কারণ সাহসটাই হলো না। উত্তর যা আসতো আসতো, সেটা আমাদের দেখার দরকার নেই কি উত্তর আসতো, কেউ জিজ্ঞাসাই করলেন না। একজনেরও মেরুদণ্ড সোজা নেই যে জিজ্ঞাসা করবেন যে টাকাটা কোথায় গেল, এত এত টাকা কোথায় গেল। অনেকে দেখলাম বলছে 10 লাখ পার হেড, যদি 10 লাখ পার চাকরি 10 লাখ করে তোলা হয় অ্যাভারেজ, তাহলে টাকাটা কত, কয়েক কোটি টাকা তারা বলছেন, তাই কি? মাত্র 30 কোটি টাকা এক মন্ত্রীর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল। বাকি হিসাব তারাই দিচ্ছেন, যদি গড়ে 10 লাখ করেও হয় তাহলে 5.5 কোটি, তাই তো? বাকি টাকাটা কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, কারুর বাড়ির মাটির তলায় না কারুর বাড়ির মাথার উপরে, জানা যায়নি আজকে। খবর রাখতে থাকুন, দেখতে থাকুন কি হয়। 7 তারিখে কী হবে সেটাও দেখা যাবে। আর 8 তারিখ খুব ইম্পর্টেন্ট, কারণ সেখানে এটা বলতে হবে যে কেন এই কাজটা করা হয়েছিল, কেন করা হয়েছিল। দেখা যাক কী বলেন, নিশ্চয়ই কোনো জবাব তো দেওয়া হবে। স্টে অর্ডার যেমন পরের পর এসে যাচ্ছিল, এবারেও যে স্টে অর্ডার এসে যাবে তার তো কোনো মানে নেই, সেটার সম্ভাবনা খুবই কম, কারণ এবার ফাইনাল ভার্ডিক্ট আসতে চলেছে এসব ব্যাপারেও। এবং সিবিআইকে তদন্ত করতে বলা হয়েছে, সিবিআই নিশ্চয়ই তদন্ত করবে, এবং তারাও তো যাহক তাহক করতে পারবে না, কারণ তাদেরকেও কোনো একটা জায়গায় দেওয়ার আনসারেবল, তাদেরকে আনসার দিতে হবে, তাই না? সব বিষয়েই তারা পরের পর ফেল করবে। অভয়ার বিষয়টাও এরম হয়ে থাকলো, সেখানেও তারা একটা মানে প্রশ্নের সম্মুখীন, রীতিমতন আঙুল তোলার জায়গাটা তারা নিজেরাই করে দিয়েছেন, জানি না কেন। কিন্তু এক্ষেত্রে তারা কি বলবেন, তারা কি করবেন, কিভাবে এনকোয়ারি করবেন, দেখা যাক। করতে তো হবেই, কারণ এতগুলো মানুষের রুটি রুজির ব্যাপার, এবং প্রত্যেকে যোগ্য। এরা কেউ চপ ভাজতে পারবেন না, এরা কেউ কাশফুল দিয়ে বালিশ বানাতে পারবেন না, কিন্তু এরা প্রত্যেকে ভীষণ শিক্ষিত লোক। এরা করবেন কি? চপ ভাজো, ঘুগনি বেচো বললে তো হবে না। কেন বেচবেন, কেন চপ বেচবেন, কেন ঘুগনি বেচবেন, সে প্রশ্ন তো উঠবে। জবাবদিহি তো করতে হবে, কারণ অলরেডি চেঁচামেচি তারা শুরু করে দিয়েছেন। তারাও যেমন চেঁচাবেন, আবার যারা টাকা দিয়েছে তারা যদি চাকরি না করতে পারে অত টাকা দিয়েও, তারাও কিন্তু ছাড়বে না। এবার তারা কাকে টাকা দিয়েছে তারা তো বলে দিলেই পারে, জানি না তারা কি করবে। স্বাভাবিক, তারা অসতের কাজ করেছে, অসতের সঙ্গ দিয়েছে, তার ফলে তাদের সাফার তো করতে হবে। তবে পেছনে কী হবে সেটা আমরা কেউ জানি না। দেখা যাক কী হয়। 8 তারিখের দিকে সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছি, সেখানে সুপ্রিম কোর্টে কী ফয়সলা হয় দেখা যাক। ফয়সলা হয়তো এখনই সেই অর্থে হবে না, তবে হ্যাঁ ডেট নিশ্চয়ই আরও পড়বে, আমরা জানতে পারবো। সবাই নজর রাখুন, চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং ভিডিওতে শেয়ার করুন ভিডিওটা। আর কমেন্ট করে জানান আপনাদের ভিডিও কেমন লাগলো, আপনারা আমার সঙ্গে সহমত কিনা। আপনাদের এই বিষয়ে যদি আরও কিছু আপনাদের কাছে জানকারি থাকে বা ইনফরমেশন থাকে, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এখন তাহলে এই ভিডিও এ পর্যন্তই রাখবো। নমস্কার।